আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3, তোমার চ্যাপ্টার 3 হেডিংটা হচ্ছে তোমার এমব্রায়োলজি। এমব্রায়োলজি হচ্ছে আমাদের কি ভ্রূণ বিদ্যা, অর্থাৎ কিভাবে তোমার একটা এনিমেলের একটা লিভিং সিস্টেমের সাধারণত একটা লিভিং সিস্টেম থেকে সাধারণত কিভাবে একটা তোমার প্রোডাক্টিভ সেল থেকে কিভাবে সাধারণত একটা কমপ্লিট একটা অর্গানিজম সাধারণত তৈরি হয়, যার প্রসেসটা সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো তোমার আমি গতদিন অলরেডি যেগুলো যে পর্যন্ত আলোচনা করছিলাম এটা একটু স্পিডি আমি একবার করে একটু বলি আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট আমরা দেখছিলাম এমব্রায়োলজি। প্রথমে ফার্স্ট আছে এমব্রায়োজেনেসিস, অর্থাৎ এমব্রায়ো তৈরির যে প্রসেসটা সেটা হচ্ছে আমার কি এমব্রায়োজেনেসিস। এখন এই যে এমব্রায়োটা তৈরি হবে তোমার মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, অর্থাৎ মেল গ্যামেটটা আছে স্পার্ম, ফিমেল গ্যামেট আছে কি ওভাম। মেল গ্যামেটটা সাধারণত তোমার হ্যাপ্লয়েড সেল থাকে ওর ভিতরে, অর্থাৎ এন সংখ্যক সেল থাকে, ফিমেলও এন সংখ্যক। এই মেল এবং ফিমেল গ্যামেটটা যখন সাধারণত রিইউনিয়ন হয় সেটাকে আমরা বলছি কি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হওয়ার পরে সাধারণত আমার যেটা তৈরি হবে ফার্স্ট যে সেল সেটাকে বলছি আমরা জাইগোট, অর্থাৎ এন আর একটা এন, দুটো এন মানে 1 + 1 দুটোকে যখন তুমি যোগ করবা তখন কি হবে 2n। এই 2n সংখ্যক সেল যেটার ভিতরে থাকে সেটাকে বলছি আমরা কি জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তী স্টেপে তোমার ক্লিভেজ হবে, ব্লাস্টুলেশন তোমার হয়ে পরবর্তীতে তোমার তৈরি হবে কি সাধারণত একটা এমব্রায়ো। ঠিক আছে, তো এই যে তৈরির মূল যে প্রসেসটা সেটাকে আমরা বলছি কি এমব্রায়োজেনেসিস। এরপরে আছে এমব্রায়ো। এমব্রায়ো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ মাল্টিসেলুলার ডিপ্লয়েড ইউক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ একটা ইউক্যারিওটিক অর্গানিজমের তোমার একেবারে আর্লি স্টেজে সাধারণত যে সেলটা ডিপ্লয়েড সেল সেটাকে আমরা বলবো কি এমব্রায়ো। এরপরে যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম সেটা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট তৈরির প্রসেসটা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট অর্থাৎ স্পার্ম এবং ওভাম এই দুটো সৃষ্টির যে প্রসেস সেটাকে আমরা টোটালি বলছি কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস হচ্ছে দুই ধরনের, হ্যাঁ গ্যামেটোজেনেসিস দুই ধরনের, একটা বলছিলাম স্পারমাটোজেনেসিস আর একটা ওজেনেসিস। স্পার্ম তৈরির অর্থাৎ মেল গ্যামেট তৈরির যে প্রসেস সেটাকে বলছিলাম আমরা কি স্পারমাটোজেনেসিস। ফিমেল গ্যামেট অর্থাৎ ওভাম তৈরির যে প্রসেস সেটাকে আমরা বলছি কি ওজেনেসিস। এখন স্পারমাটোজেনেসিসে তোমাদের জি জি স্যার আমার পড়ার সময় কি শুধু এই নামগুলোই পড়বো না এর ভিতরে যে ডিসক্রাইব আছে এগুলো পড়তে হবে স্যার? নাম্বার অনুসারে আমি তোমাদের প্রশ্নটা দিই এবং তোমরা বিগত সালের প্রশ্ন তোমাদেরকে একটু ম্যানেজ করতে বলছিলাম, আমি রিসেন্ট প্রশ্নটা দিচ্ছি, বিগত সালের প্রশ্ন তোমার সিনিয়রদের কাছ থেকে একটু ম্যানেজ করে নিয়ে প্রশ্নের নাম্বার অনুসারে তোমাকে লিখতে হবে। এখন ধরে নাও যে অনলাইন কোশ্চেন শর্ট করে লিখতে হবে, বেশি ডিটেইল লেখার তুমি সবাই পাবা না। এই সেমিস্টারও আমি আশা করি এমন করতে পারে তোমাদের পরীক্ষা হবে অনলাইনে, আর অনলাইনে যদি হয় তাহলে একেবারেই শর্টলি, বেশি ডিটেইল করা যাবে না, আলোচনা করার সময় পাওয়া যাবে না, লেখার সময় পাওয়া যাবে না। তো যে কয় মার্ক থাকে মার্ক অনুসারে সাধারণত লিখতে হবে তোমাদের। আমি অলরেডি যেটা এর আগে বলেছি 2 ক্রেডিটের জন্য পার মার্কের জন্য তোমরা সময় পাও কত, প্রায় 4.5 মিনিট, 4 মিনিট 28 সেকেন্ড মতো। এখন 4 মিনিট 28 সেকেন্ড যদি তোমার 1 নাম্বারের জন্য দেওয়া হয় তাহলে 1 নাম্বারের জন্য তুমি কতটুকু লিখবা? তো 4-5 লাইন তোমাকে লিখতে হবে। জি স্যার। তাই তো তোমার স্পারমাটোজেনেসিস সাধারণত আমরা দুটো ভাবে আমরা বলছিলাম, সেটা আছে ফরমেশন অফ স্পারমাটিড আর একটা আছে কি স্পারমিওজেনেসিস। জাস্ট আমরা অলরেডি যেটা বলছিলাম যে ফরমেশন অফ স্পারমাটিডের মধ্যে সাধারণত 3টা স্টেপে থাকবে, তার মধ্যে যেমন মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ আর ম্যাচুরেশন, এরকম একটা স্ট্রাকচার দিয়ে আমি গতদিন অলরেডি তোমাদেরকে আলোচনা করছিলাম। এরপরে স্পারমিওজেনেসিসের ক্ষেত্রে সাধারণত তোমার 3টা স্টেপ থাকে। চেঞ্জেস অফ দা নিউক্লিয়াসটা চেঞ্জ হবে, অ্যাক্রোজোম ফরমেশন থাকবে, সেন্ট্রিওল ফরমেশন থাকবে, এইটা থাকবে তোমার স্পারমাটোজেনেসিসে। আর ওজেনেসিসের ক্ষেত্রে সাধারণত 3টা ফেজ সরাসরি থাকে, তোমার মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ আর আছে ম্যাচুরেশন ফেজ। এরকম একটা স্ট্রাকচার তোমাদের আমি গতদিন আলোচনা করছিলাম। তোমার মাল্টিপ্লিকেশন, গ্রোথ আর হচ্ছে কি ম্যাচুরেশন। এখন ম্যাচুরেশনের মধ্যে আবার দুটো ফেজ থাকে, একটা আছে ফার্স্ট ম্যাচুরেশন, একটা সেকেন্ড মিয়োটিক ডিভিশন। এইটা মিলে তোমার চলে গেল স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস। এরপরে তোমাদেরকে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের পার্থক্য। স্পারমাটোজেনেসিসে সাধারণত স্পার্ম তৈরি হয়, ওজেনেসিসে ওভাম তৈরি হয়। স্পারমাটোজেনেসিস প্রসেসটা সাধারণত ঘটে আছে টেস্টিস, ওজেনেসিস আছে ওভারিতে। স্পারমাটোজেনেসিসে সাধারণত 4টা সাধারণত কি স্পার্ম তৈরি হবে, ওজেনেসিসে একটা ম্যাচিউর ওভাম তৈরি হবে। ঠিক আছে,
সহজ জায়গা থেকে তোমাদের আর যা লেখা আছে তোমরা এই জায়গাটাই নিজেদের মতো করে একটু সহজে তোমরা একটা 5টা মতো পার্থক্য তোমরা এই জায়গা থেকে দেখো। এরপরে আমরা আজ শুরু করার কথা ছিল সেটা হচ্ছে এগ। এগ আমরা জানি এগের বাংলা থেকে ডিম, ডিম্বাণু। অর্থাৎ an egg is the organic vessel containing the zygote in which an animal embryo develops until it can survive on the own, at which point at animal hatches. জিনিসটা আছে ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত, ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত অর্থাৎ আনফার্টিলাইজড ওভাম যেগুলো, আনফার্টিলাইজড ওভাম গুলোকে সাধারণত আমরা বলি কি এগ, ডিম্বাণু। ঠিক আছে, এখন এই যে ডিম, তোমার এই ডিম সাধারণত কত ধরনের হতে পারে? 7 ধরনের। এই জায়গাটায় লেখা আছে দেখো, মেসোলেসিথাল এগ, ম্যাক্রোলেসিথাল এগ, মাইক্রোলেসিথাল, মিডিয়াম সাইজ মেসোলেসিথাল, লার্জ ম্যাক্রোলেসিথাল, লার্জ টু ভেরি লার্জ ম্যাক্রোলেসিথাল, এক্সট্রিম ম্যাক্রোলেসিথাল। এই যে জাস্ট কি পরিমাণ ওর ভিতরে ইয়ক থাকে অর্থাৎ কুসুম থাকে কি পরিমাণ, তার উপর বেসিসে তোমার এই 7টা ভাগে ডিমকে ভাগ করা হয়। ঠিক আছে, এরপরে তোমাদের শীটে যেটা দিয়ে আছে সেটা আছে ক্লিভেজ। জাইগোট সৃষ্টির পরে পরবর্তীতে এটা বিভিন্ন ভাবে এটা আস্তে আস্তে করে বিভক্ত হয়, একটু একটু করে ভেঙে যায়, ভেঙে ভেঙে 2 থেকে 4টা, 4 থেকে 8টা, 8টা থেকে 16টা, জাস্ট এই যে ভেঙে ভেঙে নতুন করে জাইগোটের মাধ্যমে সাধারণত জাইগোটের এই সেলগুলো যে সাধারণত ক্লিভ হয়, ভেঙে যায় সাধারণত যে প্রসেসে, এটাকে আমরা সাধারণত বলি ক্লিভেজ। ঠিক আছে, এটাকে লেখা আছে দেখেন, ইন এমব্রায়োলজি ক্লিভেজ ইজ দ্য ডিভিশন অফ সেলস ইন দ্য আর্লি এমব্রায়ো। অর্থাৎ তোমার কিসের পরে এক হচ্ছে যে জাইগোট থেকে এমব্রায়ো শুরুর আগেই এই সেলগুলো সাধারণত ব্রেকডাউন হওয়ার প্রসেসটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজটা সাধারণত তোমার 3 ধরনের হতে পারে, তার মধ্যে বলছে ডিটারমাইন, ইনডিটারমাইন, হলোবিলাস্টিক, মেরোবিলাস্টিক। ডিটারমাইন আমি বলি শোনো, ডিটারমাইন বলছি যখনই আমরা এই ব্রেকডাউন হওয়ার পরেও সেলগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, গুনিয়ে গুনিয়ে যে কয়টা সেল এই জায়গা থেকে হয়েছে, তাহলে সেগুলোকে বলে ডিটারমাইন। আর ইনডিটারমাইন বলি এমন সময় এমন হয় এত পরিমাণ ক্লিভেজ হবে, এত পরিমাণ ব্রেকডাউন হবে, ওইগুলো সেল একটার গায়ে আর একটা লেগে থাকে, এটাকে ইজিলি সাধারণত আইডেন্টিফাই করা যায় না, এগুলোকে বলে ইনডিটারমাইন। তারপরে আছে যেমন তোমার হলোব্লাস্টিক, এই জায়গাটাই সাধারণত তোমার ইয়কের কনসেন্ট্রেশনটা সাধারণত বেশি হয়ে যায়, আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা বাড়ে। এই ধরনের তোমার ব্রেকডাউনটা হলে সেটাকে বলতেছি আমরা হলোবিলাস্টিক। হলোবিলাস্টিকের মধ্যে তোমার 4টা পার্ট আছে, বাইলেসারাল, রেডিয়াল, রোটেশনাল, স্পাইরাল। ঠিক আছে, মেরোবিলাস্টিক আছে যে তোমার মেরোবিলাস্টিক বলছি আমরা লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক ইন দ্য ফার্টিলাইজড সেল এগ, দ্য সেল ক্যান আন্ডারগো পার্শিয়াল অ্যান্ড মেরোবিলাস্টিক ক্লিভেজ। ঠিক আছে, এই জায়গাটাই মানে একেবারে ব্লাস্টুলেশনের আগ পর্যন্ত চলে যাবে, এই ধরনের একটা স্টেপ হলে এই ধরনের ব্রেকডাউনটাকে আমরা সাধারণত বলি মেরোবিলাস্টিক। এর 2টো পার্ট থাকে, একটাকে বলি ডিসকয়েডাল আর একটা আছে সুপারফিশিয়াল। যাই হোক, তো তোমার তারপরের যে স্টেপ সেটাকে বলতেছি আমরা ব্লাস্টুলেশন। ব্লাস্টুলা ফর্ম করে, এটার একটা স্ট্রাকচার আছে, আমরা পরে স্ট্রাকচারের ওই জায়গা থেকে আমি তোমাদের আরো দেখাচ্ছি। ঠিক আছে, আমরা ক্লিভেজটা হয়ে যাওয়ার পরে যখন এই জায়গা মরুলা অর্থাৎ সেলগুলো একটা গুচ্ছ আকৃতির একটা ফর্ম সাধারণত যখন তৈরি করতে যাবে, এই মরুলা ফর্ম করার যে প্রসেস এটাকে আমরা বলতেছি কি সরি ব্লাস্টুলা। ব্লাস্টুলা ফরমেশন হওয়ার যে প্রসেসটা সেটাকে বলতেছি আমরা ব্লাস্টুলেশন। ঠিক আছে, এই ব্লাস্টুলেশনটা তোমার ব্লাস্টুলেশনের কিছু মানে তোমার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে, তার মধ্যে এক আছে যেমন তোমার ফার্টিলাইজেশন টেকনোলজি, আর একটা আছে স্টেম সেল। ফার্টিলাইজেশন টেকনোলজিতে আমরা জানি অনেক সময় তোমরা জানবা যে অনেক অনেক কি থাকে, অনেক মানে ইসের এনিমেলের বা অনেক মানুষের দেখবা যে নরমালি অনেক সময় সন্তান সন্ততি হয় না, যার কারণে যেগুলো ইনভিট্রো ফার্টিলাইজেশন বা এক হচ্ছে তাদেরকে কি করা হয়, মূল সমস্যাটা কি আসলে কি মেইলের সমস্যা না ফিমেলের সমস্যা? এই জায়গায় তোমার এক কথা আছে স্পার্মের ইনঅ্যাক্টিভেশন হচ্ছে না ওভামের ইনঅ্যাক্টিভেশন, কোনটার কারণে হচ্ছে এটা অ্যানালাইসিসের জন্য সাধারণত তোমার ব্লাস্টুলেশনের মাধ্যমে সাধারণত করা হয়। আরেকটা জিনিস আছে যেমন তোমার স্টেম সেল রিসার্চ। স্টেম সেল রিসার্চের ক্ষেত্রেও সাধারণত তোমার ওই যে প্লুরিপিটেন্ট স্টেম সেল অর্থাৎ অনেক সময় ক্যান্সার অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি অ্যানালাইসিস, মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এগুলোর ক্ষেত্রে তোমার এই স্টেম সেল মাধ্যমে আমরা সাধারণত কি করি অ্যানালাইসিসটা করতে পারি। এরপরে তোমার গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন আমরা যেটা বলছি সেটা হচ্ছে ব্লাস্টুলা ফর্ম, অর্থাৎ তোমার ব্লাস্টুলা তৈরি হবে, ব্লাস্টুলা তৈরির পরে সাধারণত যেটা তৈরি হবে সেটা হচ্ছে মরুলা। এইটা থেকে পরবর্তী স্টেপে সাধারণত আমার যেটা যাবে সেটা হচ্ছে ব্লাস্টুলা।
এই ব্লাস্টুলাটাও সাধারণত একটা গুচ্ছাকৃতির একটা সেল হবে এবং এই সেলগুলো চারদিকে সাধারণত কি থাকবে, একটা রাউন্ড শেপে সাধারণত তোমার তৈরি হবে। এই যে ব্লাস্টুলা তৈরির যে প্রসেস সেটাকে আমরা বলছি কি গ্লাস্টুলেশন। গ্লাস্টুলা হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ব্লাস্টুলা তৈরি হবে যেটা সেটাকে বলতেছি ব্লাস্টুলেশন। ব্লাস্টুলা তৈরি হওয়ার পরে যাবে আছে মরুলা, মরুলা থেকে পরবর্তী স্টেপে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি গ্লাস্টুলা। এই গ্লাস্টুলা তৈরির এই প্রসেসটাকে আমরা বলছি কি গ্লাস্টুলেশন। এখন এই যে গ্লাস্টুলেশন, এই গ্লাস্টুলেশন যখন সাধারণত হবে তখন তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ধরনের কয়েকটা বৈশিষ্ট্য। কমন ফিচার্স অফ গ্লাস্টুলেশন অ্যাক্রস ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। কয়েকটা ধরনের ঘটনা আছে যে কি হবে, এই জায়গাটা কিছু চেঞ্জ হবে, যার মধ্যে এক নম্বরে এই জায়গাটা লেখা আছে দেখেন, এ চেঞ্জ ইন দা টপোলজিক্যাল স্ট্রাকচার অফ দা এমব্রায়ো। এমব্রায়োটার সাধারণত একটা টপোলজিক্যাল চেঞ্জ হবে। দুই নম্বরে বলতেছে ডিফারেন্সিয়েশন অফ দা সেল ইনটু 1 or 2-3 টাইপস, মানে 2 থেকে 3টা হবে, তার মধ্যে যেমন একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম সাধারণত তৈরি হবে। লাস্টে যেটা বলতেছি ডাইজেস্টিভ ফাংশন অফ দা লার্জ নাম্বার অফ একটোডার্মাল সেল। এই 3 ধরনের সেলসটা সাধারণত হবে কার ক্ষেত্রে, গ্লাস্টুলেশন, অর্থাৎ যখন গ্লাস্টুলা ফর্ম করবে। আমাদের পড়া একেবারে শেষের দিকে, এরপরে দেখো যে জিনিসটা অর্গানোজেনেসিস। তোমার এই গ্লাস্টুলেশন, এই ক্লিভেজ, গ্লাস্টুলেশনটা হওয়ার পরে পরবর্তীতে কি হবে, এই এমব্রায়ো থেকে আস্তে আস্তে অর্গান ফর্ম তৈরি করবে। অর্থাৎ তোমার এক হবে কি, যেমন তোমার দেহের ফার্স্ট হবে যে জিনিসটা লিভার, হার্ট, কিডনি মিডনি থেকে শুরু করে এগুলো যখন ফরমেশন হবে তখন এই প্রসেসটাকে বলতেছি আমরা কি অর্গানোজেনেসিস। হ্যাঁ হ্যাঁ। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ম্যামালস এমব্রায়ো। আমরা অলরেডি যে জিনিসটা আলোচনা করছি এই জিনিসটা এবার শর্টলি ফিগার সহ দিয়ে আছে, আমি তোমাদের একটু একবার দেখাই, তোমরা দেখে নাও। একেবারে ফার্স্ট যে জিনিসটা আমরা বলছি ফার্টিলাইজেশন, অর্থাৎ তোমার স্পার্ম এবং ওভামটা ইউনিয়ন হবে, হওয়ার পরে ফার্টিলাইজেশনের মাধ্যমে ফার্স্ট তৈরি হবে আমার কি জাইগোট। তারপরে যাচ্ছে তোমার ক্লিভেজ এন্ড মরুলা, অর্থাৎ ক্লিভেজ হবে, ক্লিভেজে তোমার সেলগুলো ভেঙে যাবে। দেখো এই জায়গাটায় তোমাদের দেখো ফার্টিলাইজেশনের পরে যে ক্লিভেজ গুলো দেখো সেলগুলো কিভাবে সাধারণত আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। প্রথমে দেখো ক্লিভেজের মাধ্যমে সেলগুলো প্রথমে 8টা তৈরি হয়েছে, 8টা থেকে পরবর্তী ডেভেলপমেন্ট হয়ে 4টা, দেখো আবার 4টায় চলে এসেছে। 4টা থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে কিভাবে সাধারণত হচ্ছে, তো ক্লিভেজে তোমার যে জিনিসটা হবে সেলগুলো ব্রেকডাউন হবে, হয়ে নিয়ে পরবর্তীতে তোমার কি হবে, মরুলা হবে। মরুলা থেকে পরবর্তী স্টেপে তোমার যাবে কি ব্লাস্টুলা তৈরি হবে, ঠিক আছে। ফরমেশন অফ ব্লাস্টুলা, আমরা যেটা বলতেছি ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে যাবে সাধারণত এই তোমার গ্লাস্টুলেশন হবে, গ্লাস্টুলেশনের পরে ফরমেশন অফ জার্ম লেয়ার তৈরি হবে, জার্ম লেয়ারের পরে তোমার ফরমেশন অফ গ্লাস্টুলা। এই জার্ম লেয়ারের পরে এসে বলো তোমার গ্লাস্টুলেশনটা হবে, গ্লাস্টুলেশনের পরে তারপর হবে কি নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভ গ্রুপ, তোমার এক হচ্ছে যে নার্ভ টিউব এবং নোটোকর্ড, অর্থাৎ পিছনে যে ব্যাকবোন বলি আমরা, মেরুদণ্ড বলি, মেরুদণ্ড তার তৈরি হবে। এরপরে যেমন তোমার ফরমেশন অফ আর্লি সেপ্টাম, অর্থাৎ একেবারে মুখ থেকে গোল নালী থেকে শুরু করে একেবারে গঠন আসছে যে অ্যানাস পর্যন্ত এই ফর্মটা সাধারণত তৈরি হবে। তো এরপরে ফাইনাল স্টেপে যেটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে আর্লি ফরমেশন অফ দা হার্ট এন্ড আদার প্রিমিটিভ স্ট্রাকচার, অর্থাৎ এই জায়গাটায় এসে তোমার হার্ট তৈরি হবে এবং গঠন আছে অন্যান্য স্ট্রাকচার যেগুলো হাত পা অন্যান্য তোমার এক হচ্ছে বডির স্ট্রাকচারটা ফর্ম করবে। যার কারণে তোমরা জানো কিনা, যখনই একটা ছোট কখনো বাচ্চা কোনো মাদার প্রেগন্যান্ট হওয়ার পরে ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হার্টবিট, অর্থাৎ তার হার্টের ফাংশনটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। হ্যাঁ হার্টবিট, অর্থাৎ হার্ট তৈরি হবে এবং অন্যান্য প্রিমিটিভ যে স্ট্রাকচার গুলো এগুলো সাধারণত তৈরি হবে, ঠিক আছে। তৈরি হবে, তৈরি হয়ে তোমার একেবারে তারপরে আস্তে আস্তে করে তোমার এক হাত পা নখ, ঠিক আছে, সবকিছুই গঠন আছে যে তৈরি হবে। এবং তখন সাধারণত কি হয়, এই যে আর্লি এমব্রায়োটা, এই এমব্রায়োটা সাধারণত তোমার প্যারেন্টস বডি থেকে সাধারণত নিউট্রিশনটা সাধারণত কি করে থাকে, কালেকশন করে থাকে, ঠিক আছে। তো তোমরা এই ফিগারটা একটু দেখবা এবং গঠন আছে এই লেখাটা একটু দেখবা। এই জায়গা থেকে এই এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ম্যামালস এর যেটা যে 8টা স্টেপ আছে, 8টা স্টেপের জাস্ট এক লাইন করে করে, এক লাইন করে করে 8টা লাইন থেকে গঠন আছে যে এক লাইন করে করে গঠন আছে যে দেখে তোমরা 1-2 লাইন করে মূল থিমটা দেখে একটু দেখলেই হবে। এবং ফিগারটা জাস্ট তোমরা শেখার জন্য একটু দেখো, ফিগার গঠন আছে করা দরকার নেই। উপর থেকে পড়তে হবে না, নিজেরা বুঝে বুঝে লিখতে হবে 2-1 লাইন করে?
তোমার ফিগারের মধ্যে যে কথাটা লেখা আছে এই জিনিসটাই গঠন আছে তো তোমাদের এই ইসের মধ্যে স্টেপ গুলোর মধ্যে লেখা আছে। তোমরা এই জায়গা থেকে রিডিং একটু পড়বা, ফিগারটা দেখবা, দেখে প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমরা এক দুই লাইন করে তোমরা গঠন আছে যে জায়গা থেকে করবা, এক দুই লাইন করে তোমরা পড়বা। এবং ফিগারটা তোমাদের পরীক্ষা আগে লাগবে না, জাস্ট ফিগারটা তোমাদের আছে এই স্টেপ গুলো শেখার জন্য, ঠিক আছে? স্যার একটা কথা বলি। বলেন। স্যার হচ্ছে এটা হচ্ছে ভ্রূণ থেকে তৈরি করে মানে একটা বাচ্চার সম্পূর্ণ তৈরি হওয়া পর্যন্ত কমপ্লিটলি, এটাই বুঝাইছে স্যার? একেবারেই তোমার থেকে ফার্টিলাইজেশন থেকে শুরু করে ভ্রূণ থেকে একটা কমপ্লিট এমব্রায়ো তৈরি পর্যন্ত তোমার যে প্রসেসটা সেটাই হচ্ছে যে তোমার এই জায়গায় লেখা আছে, যেটা এইটা দেখো, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ম্যামালস এমব্রায়ো, ঠিক আছে? অর্থাৎ হিউম্যান এমব্রায়োটা সাধারণত কিভাবে তৈরি হয় 8টা স্টেপের মাধ্যমে। তোমাদের প্রত্যেকটা স্টেপ থেকে এক দুই লাইন করে তোমরা জাস্ট লিখবা। তোমাদের পরীক্ষায় বেশি নাম্বার যদি দেওয়া থাকে তাহলে 2-1 লাইন করে এক্সপ্লেন করে লিখবা। যদি শুধুমাত্র পয়েন্ট গুলো লিখতে বলে তাহলে শুধুমাত্র পয়েন্ট গুলো লিখবা, প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে লিখবা, ঠিক আছে? জি স্যার। দেখ, ঠিক আছে, আপনাদের চ্যাপ্টার 3 শেষ। আমি আপনাদের নেক্সট ক্লাসে 4 নম্বর চ্যাপ্টার শুরু করব। আমি কিছুক্ষণের ভিতরে তোমাদেরকে ওই শীটটা দিয়ে দিচ্ছি, তোমরা শীটটা দেখো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। স্যার একটা কথা বলি।